ঘড়িতে তখন রাত্রি 11টা। প্রেমিকের সঙ্গে উদ্দাম মিলনের পর প্রেমিকা শান্ত অথচ স্নিগ্ধ চোখে তাকিয়ে আছেন প্রেমিকের দিকে। প্রেমিকের চোখ তখন ঠিকরে বেরিয়ে আসছে। ছেলেটার ঘর থেকে দেহটা আলাদা এবং সেই প্রেমিকের সারা দেহের চামড়াগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। আরও কিছুক্ষণ স্নিগ্ধ চোখে প্রেমিকের দিকে তাকিয়ে থাকার পর প্রেমিকা ধারালো ছুরি দিয়ে প্রেমিকের দেহের অংশগুলোকে ধীরে ধীরে কেটে শুরু করলো। রক্তাক্ত হাতে কিচেন থেকে সামগ্রী নিয়ে আসা হলো সেই মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য। এতদিন ধরে আপনাদের সামনে বিশ্বের নৃশংস ক্রাইমগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু আজ যেটা বলবো সেই ক্রাইম এবং সেই খুনির সাইকোলজি সারা পৃথিবীর মানুষকে নাড়িয়ে দিয়েছিল। তাই আপনি যদি নরম মনের মানুষ হয়ে থাকেন তাহলে অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ করে যেতে পারেন। আর আজ এই অস্ট্রেলিয়ান প্রেমিকার ঘটনা থেকে আমরা জানবো একজন প্রেমিকার সাইকোলজি কিভাবে একজন নৃশংস খুনির সাইকোলজিতে পরিণত হয়। কেন একটা প্রেমের এরকম নৃশংস পরিণতি হলো, এই অস্ট্রেলিয়ান কাপল জন প্রাইস এবং ক্যাথরিন নাইটসের গল্পটা তবে শুরু করা যাক। সালটা 1955। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের টেন্ডারফিল্ডে জন্ম হয় ক্যাথরিন নাইটের। ক্যাথরিন ছিলেন মা বারবারার দ্বিতীয় পক্ষের সন্তান। ক্যাথরিনের বাবা কেন ছিলেন একজন হিংস্র মদ্যপ। ঘরের ভেতর প্রায়ই চলত ভয়াবহ নির্যাতন। আর এই ভয়াবহ পরিস্থিতিতেই ধীরে ধীরে বড় হচ্ছিলেন ক্যাথরিন। মাত্র 11 বছর বয়সের ছোট্ট ক্যাথরিন তার নিজের ঘরের লোকের কাছেই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। আর এই সমস্ত ঘটনার প্রভাব ছোটবেলা থেকেই মনে গাঁথতে শুরু করে ক্যাথরিনের। এর প্রভাব পড়ে ক্যাথরিনের স্কুল জীবনেও। সহপাঠীরা তাকে একজন উৎপীড়ক হিসেবে চিনত। ছোট ছাত্রছাত্রীদের উপর চড়া হওয়া, এমনকি একজন ছেলেকে অস্ত্র নিয়ে আক্রমণ করারও ঘটনা ঘটেছিল ক্যাথরিনের স্কুল জীবনে। কিন্তু আশ্চর্য ঘটনা হলো, ক্যাথরিন যখন রেগে থাকতো না তখন সে ছিল একজন শান্ত এবং মিষ্টি স্বভাবের মেয়ে। ক্যাথরিনের পড়াশোনা তখনও শেষ হয়নি, কিন্তু দারিদ্রতা তাকে বাধ্য করেছিল একটি কাপড়ের কারখানা বা হোশিয়ারি কারখানাতে কাজ করতে। কিছুদিন সেখানে কাজ করার পর সে যোগদান করে একটি কসাই কারখানাতে, এবং সেই কসাই কারখানার কাজটাকে সে মনে করত ড্রিম জব। এবং সে অদ্ভুতভাবে ওই বয়স থেকেই কসাই কারখানায় ব্যবহার করা ছুরিগুলো সে সবসময় নিজের কাছে রাখত, ঘুমানোর আগে ঝুলিয়ে রাখত বিছানার পাশে। এক্ষেত্রে সে যুক্তি দিত যে প্রয়োজনের জিনিসগুলো যেন হাতের কাছেই থাকে। কিন্তু এটা ছিল ঘটনার শুরু। কিন্তু এরপর ক্যাথরিনের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো যার জন্য ক্যাথরিন এই অন্ধকার দিকে গিয়ে পড়ল। ঠিক কি কি ঘটেছিল ক্যাথরিনের জীবনে আর কি কি করেছিল সে সেই প্রেমিকের উপর, সেটাও জানবো পরের পর্বে। সালটা 1973। ক্যাথরিন তখন খানিকটা বড় হয়েছে। স্থানীয় সেই কসাই কারখানায় কাজ করার সময় ক্যাথরিন নাইটের পরিচয় হয় ডেভিড স্ট্যানফোর্ড কেলেটের সঙ্গে। ডেভিড কেলেট তখন সবেমাত্র রেলওয়ের চাকরি হারিয়ে ওই কসাই কারখানায় কাজ করছেন। কর্মসূত্রেই অ্যাবারডিনের সেই কসাই কারখানায় ক্যাথরিনের সাথে তার দেখা হয় এবং শুরু হয় তাদের মধ্যে সম্পর্ক। ডেভিড ও ক্যাথরিনের ভালোবাসার সম্পর্কটা বোঝাতে গেলে একটা ঘটনা বলি। ডেভিড প্রায়শই মদ্যপান করত, বিশেষত কারখানার কাজের পর সে পানশালায় চলে যেত এবং সেখানে মদ্যপান করার পর বাড়ি ফিরে আসতো। এবং এই পানশালা থেকে মদ্যপান করে বাড়ি ফিরে আসার সময় সে প্রায়শই রাস্তাঘাটে ঝামেলা বা মারামারিতে জড়িয়ে পড়ত। আর ঠিক সেই সময় ক্যাথরিন তাকে সমর্থন করত এবং তার সাথে মারামারি করত রাস্তার লোকেদের সাথে। এরকমভাবেই কাটলো 1 বছর। 1874 সালে ক্যাথরিন এবং ডেভিড পরস্পর বিবাহ করলেন। বিয়ের দিনটাও কিন্তু একদমই স্বাভাবিক ছিল না। ক্যাথরিনের মা বারবারা নতুন জামাইকে সতর্ক করে বলেছিলেন, ক্যাথরিনকে কখনো রাগিও না, আর তার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না, নইলে এর ফল হবে ভয়াবহ। আর ডেভিড এই কথাটার মর্ম বিয়ের ঠিক 1 রাতের মধ্যেই বুঝে গিয়েছিল। বিয়ের প্রথম রাতেই ডেভিডকে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করেন এই ক্যাথরিন। কি কারণে জানেন? লাগাতার মাত্র 3 বার শারীরিক সম্পর্ক করার পর তার স্বামী ডেভিড ঘুমিয়ে পড়েছিলেন বলে, এবং সেই রাগেই ক্যাথরিন তার মুখের মধ্যে বালিশ চাপা দিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে মারতে চেষ্টা করেন। এমনকি একদিন ক্যাথরিন তখন প্রেগনেন্ট এবং ডেভিড কাজ করে বাড়ি ফেরার সময় করে ফেলেছিল লেট, এবং এই লেটের জন্যই ক্যাথরিন রেগে যায় এবং সে গরম ফ্রাই প্যান দিয়ে আঘাত করে ডেভিডের মাথায়। তার জামা কাপড় খুলে পুড়িয়ে দেয় আগুনে। ডেভিড কোনো মতে বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচে, থানায় কমপ্লেনও করে। কিন্তু ইতিমধ্যে ক্যাথরিনের রাগ তখন কমে গেছে, এখন সে অন্য মানুষ। তাই থানায় গিয়ে সে ন্যাকাকান্না শুরু করে এবং এর ফলে ডেভিডও গলে যায়। কমপ্লেন তুলে নেওয়া হয়।
পুলিশি কমপ্লেন তুলে নেওয়া হলেও ডেভিড হয়ে গিয়েছিল সতর্ক এবং তাই সে আর ওই বাড়িতে ফেরেনি। সে তখন ক্যাথরিনকে ছেড়ে এক অন্য নারীর সঙ্গে কুইন্সল্যান্ডে চলে যান। আর এরপরেই ক্যাথরিনের আচরণ হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। সন্তান প্রসবের সময় হাসপাতালে ভর্তি থাকাকালীন ক্যাথরিনের আচরণ দেখে চিকিৎসকেরা তার এই আচরণকে পোস্ট নাটাল ডিপ্রেশন হিসেবে শনাক্ত করেন। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর ক্যাথরিন হয়ে ওঠে আরও বিপজ্জনক। ক্যাথরিনের মেয়ে মেলিসার তখন মাত্র 2 মাস বয়স। আর এই 2 মাস বয়সের ফুটফুটে মেয়েটিকে মা ক্যাথরিন একটি ব্যস্ত রেলওয়ে লাইনের ওপর রেখে চলে আসেন। কিন্তু সৌভাগ্যবশত ওই ফুটফুটে মেয়েটির ওপর দিয়ে ট্রেন যাওয়ার আগেই ওল্ড টেড নামে একজন গৃহহীন ব্যক্তি মেয়েটিকে উদ্ধার করেন। এরপরেও ক্যাথরিন থামে না, তার উপদ্রব আরও বাড়তে থাকে। সে শহরের রাস্তায় কুড়ুল নিয়ে বেরোনো শুরু করে, কখনো একে ভয় দেখায় বা ওকে মারে, শুরু করে ছিনতাই। এমনকি একদিন এক মেয়ে পথচারীর মুখে ছুরি ওঠে। আর এই ঘটনায় ওই স্থানে উপস্থিত সাধারণ মানুষ এবং পুলিশ যখন ক্যাথরিনকে ধরতে আসে তখন সেই ভিড়ের মধ্যে থেকে একটি শিশুকে ক্যাথরিন বাগিয়ে নেয় এবং তার গলায় ছুরি রাখে। এইভাবেই বাঁচার চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত পুলিশের হাতে সে ধরা পড়ে এবং তার স্থান হয় মানসিক হাসপাতালে। 1976 সালের আগস্ট মাসে ক্যাথরিনকে মানসিক হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এবার এখন যদি আপনি ভাবেন গল্পটা হঠাৎ করে শেষ হয়ে গেল, তাহলে কিন্তু আপনি ভুল ভাববেন, কারণ আসল অন্ধকার গল্পটা এখনো শুরুই হয়নি। ডেভিড চলে যাওয়ার পর ক্যাথরিন আরও 2টো বিয়ে করেন। প্রথমজন হলেন ডেভিড স্যান্ডার্স। প্রথমজন ছিলেন খনি শ্রমিক ডেভিড স্যান্ডার্স আর দ্বিতীয়জন ছিলেন 43 বছর বয়সী চিলিংওয়ার্থ। ডেভিড স্যান্ডার্সের সঙ্গে পরিচয়ের কিছুদিনের মধ্যেই ক্যাথরিন তার সঙ্গে থাকতে শুরু করেন। প্রথমে সবকিছু ঠিকই ছিল, কিন্তু কিছুদিন পর থেকে আবারও ক্যাথরিনের সেই আগের আচরণ ফিরতে শুরু করে। একদিন ঝগড়ার সময় ডেভিড স্যান্ডার্সের সামনেই তার প্রিয় পোষা ছোট্ট কুকুরটার গলার নলি হত্যা করেন এই ক্যাথরিন। কারণ ছিল একটাই, ক্যাথরিন তার স্বামীকে দেখিয়ে দিতে চেয়েছিলেন তার স্বামী যদি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক রাখে তাহলে তারও এই অবস্থা হবে। এই ঘটনার পর স্যান্ডার্স ক্যাথরিনের সাথে থাকতে পারেননি। স্যান্ডার্স ক্যাথরিনকে ছেড়ে আবারও পালিয়ে যান। এরপর ক্যাথরিন পাকড়াও করেন 43 বছর বয়সের চিলিংওয়ার্থকে। চিলিংওয়ার্থ ছিলেন একসময় ক্যাথরিনের সহকর্মী। 3 বছর তারা একসাথে থাকার পর চিলিংওয়ার্থও ক্যাথরিনকে ছেড়ে চলে যান। আর এর কিছুদিন পরেই ক্যাথরিন পাকড়াও করে জন প্রাইস নামে এক যুবককে। আর এই নামটাই অস্ট্রেলিয়া তথা সারা বিশ্বের জঘন্য ক্রাইম ইতিহাসের সঙ্গে যুক্ত হতে চলেছে খুব শিগগিরই। ঠিক কিভাবে যুবক জন প্রাইসের সঙ্গে ক্যাথরিনের সম্পর্ক হয়েছিল আর ক্যাথরিন জন প্রাইসের উপর ঠিক কি করেছিল, এই সব কিছু জানাবো পরের পর্বে। এবারের সালটা 1995। যুবক জন প্রাইস তখন 3 সন্তানের বাবা। জন তখন খনির মজুর। উপার্জন কম বেশি ভালোই, কারণ খনির মজুরির সাথে সাথেই জন চুরি করা কয়লা স্থানীয় বাড়িগুলোতে বিক্রি করে। আর এই চোরাই কয়লা বিক্রি করতে গিয়েই ক্যাথরিনের সাথে তার পরিচয় হয়। ধীরে ধীরে জনের সাথে তার ছেলেমেয়েরাও ক্যাথরিনের বাড়িতে আসতে শুরু করে এবং একটা সময় এমন হয় যে জনের ছেলেমেয়েরা ক্যাথরিনকে ছাড়া থাকতেই চাইতো না। এরপর 1998 সালে ক্যাথরিন জনকে বিয়ের প্রস্তাব দেন। জন প্রথমে রাজি হননি এবং এই মুখের ওপর প্রত্যাখ্যানটা ক্যাথরিন মেনে নিতে পারেননি। শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই ক্যাথরিন গিয়ে হাজির হন জনের কর্মক্ষেত্রে এবং তার বসকে জানান চুরির ঘটনাগুলো। 17 বছর ধরে যে খনিতে জন কাজ করছিল সেই খনি থেকে তার চাকরিটা যায়। এরপর জন বাড়ি ফিরে ক্যাথরিনের সাথে ঝগড়া করেন এবং শেষ পর্যন্ত বাড়ি থেকে বেরিয়ে যান। ফের যখন ক্যাথরিনের রাগ কমে, ক্যাথরিন তখন অন্য মানুষ। ক্যাথরিন তখন ফিরে যান জনের কাছে। কান্নাকাটি, রাগ ভাঙানো এবং তারপর জনের মন গলে এবং জন একটা শর্ত দেয় যে তার সাথে সে সম্পর্ক তো রাখবে, কিন্তু তারা একই বাড়িতে থাকবে না। জন থাকবে জনের বাড়িতে এবং ক্যাথরিন থাকবে তার নিজের বাড়িতে। এরপর বেশ কয়েকদিন দূরে থেকেই ক্যাথরিন এবং জন তাদের সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যান। এর মধ্যে জন নতুন চাকরিও খুঁজে পায়। এরমভাবে চলে বেশ কিছুদিন, কিন্তু এরপর আবারও শুরু হয় ক্যাথরিনের সেই আগের রূপ। ক্যাথরিন ধীরে ধীরে জনকে সন্দেহ করতে শুরু করেন। আবার শুরু হয় ঝগড়া, আবার অশান্তি। 28 ফেব্রুয়ারি 2000 সালে জন কাজে যাওয়ার পথে স্কোন ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে ক্যাথরিনের বিরুদ্ধে একটি রিস্ট্রেনিং অর্ডার নেন, যাতে তিনি তার সন্তানদের নিরাপদে রাখতে পারেন। এবং সেই দিনই তার কর্মক্ষেত্রে গিয়ে তার সহকারীদের বলেন, আমি যদি কাল কাজে না আসি তাহলে বুঝবে ক্যাথরিন আমাকে খুন করেছে। এরপর জন অফিস থেকে ফিরে আসার সময় ক্যাথরিনকে খবর পাঠান যে বাচ্চাদেরকে তার বাড়িতে দিয়ে আসার জন্য। এই কথা শুনে ক্যাথরিন সহমতি জানায়।
রাত প্রায় 11টা নাগাদ ক্যাথরিন জনের বাড়িতে আসেন এবং তিনি এসে জানান যে বাচ্চাগুলোকে তিনি প্রতিবেশীদের বাড়িতে রেখে এসছেন। কিছু বুঝে ওঠার আগেই জনকে জাপটে ধরেন ক্যাথরিন, মিটিয়ে দিতে চান সম্পর্কের বিভেদগুলোকে। এরপর দুজনে ধাতস্থ হলে ক্যাথরিন জনকে খেতে দেন এবং নিজে চলে যান স্নান ঘরে। এরপর নতুন কেনা অন্তর্বাস পরে বাথরুম থেকে বেরোন ক্যাথরিন। এরপর তাদের মধ্যে শুরু হয় উদ্দাম শারীরিক সম্পর্ক এবং তারপর জন ঘুমিয়ে পড়েন তৃপ্তির ঘুমে। আর এই ঘুমন্ত জনের শরীরে 37খানা মাংস কাটার ছুরি দিয়ে আঘাত বসান ক্যাথরিন। তারপর এই রক্ত বিছানায় সুন্দর করে চামড়াগুলোকে ছিঁড়ে নেন। তারপর সেই চামড়াহীন দেহকে লাউঞ্জে রাখা একটা মাংসের হুকের মধ্যে ঝুলিয়ে রাখেন তিনি। এরপর ক্যাথরিন তার প্রেমিকের দেহটিকে ছোট ছোট টুকরো করেন। মাংসগুলো এবং জনের মাথাটাকে নিয়ে রান্নাঘরে নিয়ে যান, সবজি কেটে রান্নাও করেন। পরের দিন পুলিশ যখন ওই বাড়িতে হানা দেয়, রান্না করার পর সেই মাংস প্রতিটা প্লেটেই যত্ন সহকারে রাখা হয়েছিল। আর এই প্রতিটা প্লেটের পাশে ছিল একটা করে নোট, যেখানে জনের 2 সন্তানের নাম লেখা ছিল। এবং এর থেকে বোঝা যায় যে সেই খাবারগুলো তাদের সন্তানদের পরিবেশন করার জন্যই প্রস্তুতি নিচ্ছিলেন এই নরকীয় মহিলা। তৃতীয় একটি খাবারের প্লেট অজানা কারণে বাড়ির পিছনের লনে ফেলে দেওয়া হয়েছিল এবং পুলিশ যখন সেটা উদ্ধার করে এবং সেখান থেকে ধারণা করা হয় যে ক্যাথরিন সেটা নিজেই খাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু খেতে পারেননি। জনের মাথাটা সবজির সাথে একটা বড় প্লেটে পাওয়া গিয়েছিল। পুলিশ যখন পরের দিন তল্লাশি করে সেই প্লেটটি পায়, তখনও সেই প্লেটটি প্রায় 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস গরম ছিল এবং এর থেকে মনে করা হয় এই রান্নাটি করা হয়েছিল প্রায় ভোর রাতের দিকে। ক্যাথরিনকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়। একজন সাইকো নারী এবং বিষাক্ত সম্পর্ক যা সারা পৃথিবীর ক্রাইম ইতিহাসকে নাড়িয়ে দেয়। 8ই নভেম্বর 2001 সালে অস্ট্রেলিয়ান আদালত ক্যাথরিনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। আজও ক্যাথরিন অস্ট্রেলিয়ার কারাগারে বন্দী, তার মুক্তির কোনো উপায় নেই। নমস্কার, আমি স্বপ্নাধিক, ফিরে আসছি পরের ভিডিওতে। আর ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।